এত বড় একটি প্রজেক্ট যে মুহূর্তে আপনার অর্থনৈতিক টালমাটাল অবস্থা, তাহলে আপনি এটা কেন নামাইলেন? এটা তো শেখ হাসিনাও করতো। সরকার হয় সিন্ডিকেটের পার্ট হয়েছে, নাহলে সিন্ডিকেটের কাছে হার মাইনা নিছে। রুহুল কবির রিজভী সিনিয়র যুগ্ম মহাসচিব, বিএনপির বড় পদধারী ব্যক্তি, তিনি যখন দাবি করেন যে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের পথে আছে, সেই দাবি আসলে কতটা বাস্তবসম্মত আজকের চিত্র দেখলে আপনার মনে হয়? প্রথমত সবাইকে ধন্যবাদ জানাই, আমার সহ আলোচকদের এবং আপনাকেও, এবং যারা শুনছেন টেলিভিশনের সামনে তাদের সবাইকে শুভেচ্ছা জানাই। প্রথমতই যেটা বলতে চাই যে সরকারের যে প্রথম 6 মাস সেটা ধরে হয়তোবা আপনি সরকারের টোটাল বিচারটা করতে পারবেন না, কিন্তু আবার ইংরেজিতে একটা প্রবাদ আছে যে মর্নিং শোজ দ্য ডে। সো দিনের শুরুটাই আসলে বুঝাই দেয় দিনটা আসলে কোন দিকে যাচ্ছে। তো আমরা প্রথমেই বলি, আমরা যখন বিএনপি নির্বাচনে ইশতেহার দিল, বিএনপি ঘোষণা করলো যে আমরা বাংলাদেশের যে অর্থনৈতিক টালমাটাল অবস্থা সেটা রক্ষা করার জন্য আমরা কোনো বড় উন্নয়ন প্রজেক্টে শুরুতেই যাব না, আমরা বরঞ্চ আমাদের অর্থনীতিকে শক্তিশালী করার দিকে হাত দিব। কিন্তু আমরা কি লক্ষ্য করলাম? আমরা লক্ষ্য করলাম আমাদেরকে শুরুতেই বলা হলো যে ডলার সংকট, যুদ্ধ শুরু হয়ে গেছে, আমাদের গ্যাস সারা দিয়ে সমস্যা হইতেছে, জ্বালানি তেল নিয়ে সমস্যা হইতেছে, এবং একই সাথে আমরা লক্ষ্য করলাম হঠাৎ করেই পদ্মা ব্যারেজের ঘোষণা আসলো 40,000 কোটি টাকার। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। একটা বিশাল প্রজেক্ট, এবং এটা সরকারের প্রথম বছরেই, এবং বাজেটের পূর্বেই এটি ডিক্লেয়ার করে দেওয়া হলো যে এরকম একটি প্রজেক্ট আসতে যাইতেছে। তো এত বড় একটি প্রজেক্ট যে মুহূর্তে আপনার অর্থনৈতিক টালমাটাল অবস্থা, তাহলে আপনি এটা কেন নামাইলেন? এটা তো শেখ হাসিনাও করতো, এবং শেখ হাসিনা করতো যেই কারণে আমি যদি ধরে নেই যে বিএনপিও সেম একই কারণে করছে, কারণ শেখ হাসিনা করতো কারণ তার তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে তার পুরা যে মানে তার যে চেইন, সেই চেইন যেন সবাই দুর্নীতিটা করতে পারে, এই 40,000 কোটি টাকার বিভিন্ন ভাগ যেন একদম তল পর্যন্ত পৌঁছায় যায়, এই জন্যই তো শেখ হাসিনা করতো। তার উন্নয়ন বাজেটগুলো এই জন্যই তো বরাদ্দ হইতো। দেখা গেছে যেই টাকায় 4টা মেট্রো রেল করা যেত, বাংলাদেশে 1টা মেট্রো রেল হয়েছে, কারণ বাকি টাকাটা কই গেছে, কার টাকা এটা? তো সেই একইভাবে এইখানে এক প্রকার কি অ্যাসেসমেন্ট হইলো, সেই অ্যাসেসমেন্টের রিপোর্ট কই, সেগুলো আমরা কিছুই দেখলাম না। আমরা শুনলাম যে পদ্মা ব্যারেজে ডিক্লেয়ার চলে আসলো। আমরা লক্ষ্য করলাম রোজার সময় ভয়াবহ জ্বালানি তেলের সংকট, কিন্তু দেখুন কি অদ্ভুত একটা জ্বালানি তেলের সংকট, যেই মোমেন্টে সরকার দাম বাড়িয়ে দিল, পরের দিন থেকে পেট্রোল লাইনে পেট্রোল পাম্পে আর কোনো লাইন নাই। তার মানে কি সরকার হয় সিন্ডিকেটের পার্ট হয়েছে, নাহলে সিন্ডিকেটের কাছে হার মাইনা নিছে যে আমার মাফ করো বাবা, তেলের দাম বাড়াই দিতেছি, তোমরা এবার তেলটা দাও। তার মানে সরকার এখানে দুর্বল, নালে হইতে পারে সরকার নিজেই এই সিন্ডিকেটের অংশ হয়েছে, কিংবা এটাই তাদের গেম অফ প্লে যে আমি প্রথমে একটা কৃত্রিম সংকট তৈরি করব, সেই সংকটের উপর দিকে দাম বাড়াবো। এবং সেম জিনিস আমরা দেখলাম ঢাকা শহরে গ্যাস, আমরা আশেপাশের দেশগুলোর দিকে তাকাই, তখন কিন্তু দাম বেড়ে গিয়েছিল পাশের দেশগুলোতে। বাংলাদেশে দেখা গেছে যে দামটা কিছুটা নিয়ন্ত্রণে ছিল। আমাদের কথা হলো যে তার মানে সংকটটা তো আসলে দেশে ছিল না। সিন্ডিকেটের শিকার হয়েছে নাকি সিন্ডিকেটের অংশ হিসেবে আপনি মনে করছেন? এটা তো রাশেদ ভাই ভালো উত্তর দিতে পারবে, এটা রাশেদ ভাইয়ের উত্তর দেওয়া উচিত। আপনার মতামত আমি একটা সিমটমস বলতেছি, ঠিক একইভাবে মানে আমার কথা হলো যে যদিও ওই সময় তেলের সংকট থাকে, তেল যদি দেশে না থাকে তাহলে তো দাম বৃদ্ধির সাথে সাথে পেট্রোল পাম্পে লাইন কমে যাওয়ার কথা ছিল না, লাইন তো আরো কয়েকদিন থাকার কথা ছিল, কারণ তাহলে আমাদের সংকট। ঠিক একইভাবে আমরা দেখলাম যখন বাংলাদেশে গ্যাসের সংকট চলতেছে, বাসা বাড়িতে গ্যাস পাওয়া যাচ্ছে না, মানুষজন নতুন করে এলএমজি সিলিন্ডার নিচ্ছে, তখন এলএমজি সিলিন্ডারেরও দাম বাড়িয়ে দেওয়া